যদি মনে করি কোনদিন আপনাদের ডাকবো, কোনদিন এই কওমের ব্যাপারে, এই জাতির ব্যাপারে কোনদিন আপনাদের আমার ডাকার দরকার আছে কোন সমাবেশের জন্য, আপনারা দয়া করে আমার ডাকে সাড়া দেবেন, এটা আমি আশা রাখতে পারি। এটা আমি আশা রাখতে পারি। সে আজ নয় 6 মাস, 6 মাস নয় 1 বছর, 1 বছর নয় 2 বছর, যদি মনে করে আমাদের দরকার আছে ঐক্য হওয়ার জন্য ডাকবো, আপনারা ডাকে সাড়া দেবেন তো? এটা হাত তুলে দেখান অন্তত। আল্লাহ আপনাদের হাতকে কবুল করে নেন, বলুন আমিন। মালদায় গেছি, একজন এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসাফা করছে। ভাই কি করেন? বলছে হুজুর আমি উপো। মুর্শিদাবাদে গেছি, মুসাফা করে। আমি ভাই কি করেন? বলছে উপো। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়ায় মুসাফা করে। ভাই কি করেন? বলছে হুজুর উপো। উপো কি বে? বলছে উপ প্রধান। বুঝতেছেন না? উপপ্রধান। ব্রিগেডের ময়দান ভরাবে কে? আমরা। শহীদ মিনার ময়দান ভরাবে কে? আমরা। রানী রাসমণি ভরাবে কে? বলে আমরা। বাসের মাথায় বাদুরের মতন ঝুলে ঝুলে যাবে কে? বলছে আমরা। বাসের ভেতরে লাঠি নিয়ে ঢুকবে কে? বললে আমরা। অমুক নেতা আসছে, সরে যাও সরে যাও, পাশ দাও পাশ দাও, বলবে কে? আমরা। হাতে বোম নেবে কে? আমরা। মারবে কে? মারছে কে? মুসলমান। মারছে কাকে? মুসলমান। রাত 12টায় 1:30টায় দেখি গাছের মাথায় কিসের আওয়াজ, তাকিয়ে দেখি ঝান্ডা বাঁধছে কে? মুসলমান। কথা বুঝতেছেন না? বাজারে বাজারে প্রচার করছে কে? কে? মুসলমান। এটা করবে কে? মুসলমান। মাথায় বোম মারবে কে? মুসলমান। আর পদ নেবে কে? এমএলএ হবে কে? এমপি হবে কে? সভাধিপতি হবে কে? সভাপতি হবে কে? বলে আমরা। তখন বলছে আমরা। তোরা কি হবি? বলে উপ। কত বলেন না? আর এখন খুব ভালোই হয়েছে, ওইদিকে বিজেপির ঠেলা আর এইদিকে মমতা ব্যানার্জি খালা। এ দেখছে এরা তো কিছু লড়াচড়া করতে পারবে না। কথা বলেন না? বিজেপির ভয়ে ভোট আমাকে দিতে হবে না বাবাজি না। शेर पत्थर चिबा के मर जाएगा, घास नहीं खाएगा। समय जब आएगा हम आपको बुलाएगा। যখন সময় আসবে আপনাদের ডাকবো। রাজি? রাজি? বলি ইনশাআল্লাহ। দর্শক, ইনি হচ্ছেন তহা সিদ্দিকী, ফুরফুরা শরীফের পীরজাদা, যার কথা আমরা মোটামুটি মমতা ব্যানার্জির পক্ষেই শুনতাম বা তৃণমূল কংগ্রেসের পক্ষেই শুনতাম। এবং ওই ফুরফুরা শরীফের যিনি আর এক পীরজাদা নওশাদ সিদ্দিকী, তিনি যেহেতু একটা, তিনি বা তার দাদা, তারা যেহেতু একটা দল তৈরি করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও কথা বলা শুরু করেছিলেন, তো সেই জন্য নওশাদ সিদ্দিকীদেরকেও উনি ডাকতে ছাড়েননি, এই তহা সিদ্দিকী সাহেব। কিন্তু এখন দেখছি উনিও উল্টো সুর গাইছেন, উল্টো কথা বলছেন, বলছেন যে না এরকম চলবে না, যে ওদিকে বিজেপির ঠেলা আর এদিকে মমতা ব্যানার্জি খালা বিজেপির চাপে ভোটটা দুহাত তুলে মানে আমরা দিয়ে দেব, সব কাজ আমরা করব, ব্রিগেড আমরা ভরাবো, পতাকা আমরা বাঁধবো, বম নিয়ে আমরা বেরোবো, লাঠি নিয়ে বেরোবো, মারবো মরবো, আর তোমরা শুধু ভোগ করবে, এমএলএ হবে, এমপি হবে।
সভাধিপতি হবেন বা হবে, তো এটা তো হতে পারে না। তো উনি বলছেন যদি কখনো আমি ডাক দিই যে আমাদের ঐক্যের প্রয়োজন রয়েছে, কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে, আজ না হয় কাল, 6 মাস না হলে 2 বছর, তো আপনারা সাড়া দেবেন তো? হাত তুলুন। ফলে এখন থেকে একটা অবস্থানে যাওয়ার একটা প্রস্তুতি, একটা ডাক। ওই যে জলসা হয়, ইসলামিক যে জলসা, মানুষজন আসেন, ওনার ভক্তরা সব আসেন, তো সেখানে ওপেন মঞ্চে বলছেন যে যদি মানে এইরকম কোনো অবস্থান নেই, কোনো ডাক দিই সমাবেশ করা বা কিছু ঐক্যের জন্য, তো আসবেন তো? হাত তুলুন। এখন প্রশ্ন হচ্ছে যে কি হলো? যে তহা সিদ্দিকী এত পক্ষে কথা বলতেন, যে তহা সিদ্দিকীকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়েছে, সেটা বলতে কোনো দ্বিধা নেই। এই তহা সিদ্দিকী প্রচুর হেল্প করেছেন তৃণমূল কংগ্রেসকে। ফুরফুরা শরীফে মমতা ব্যানার্জিকে আনা, মঞ্চ তৈরি করে সেখানে একটা প্রচারের প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, এবং যখনই মানে কমিউনিটির মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার ক্ষেত্রে, তহা সিদ্দিকী চেষ্টা করেছেন যতটা জোড়া লাগিয়ে ভোটটা তৃণমূল কংগ্রেসের দিকে ঠেলা যায়। এবং তার জন্য অনেকে অনেক কথা বলেওছেন যে উনি ওনার স্বার্থে করেন, অমক তমক, এটা অনেক কথা বলেওছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এই রকম কথা কেন বলছেন তহা সিদ্দিকী সাহেব, যে যদি আমি ডাক দিই, তো হঠাৎ করে ডাক দেওয়ার প্রয়োজনটা কেন ফিল করছেন? তবে ওই যে কথাগুলো বলেছেন, ওই মানে যেটা আর কি এখন একটা মানে প্রচলিত তো হয়েই গেছে, দুধের গাই, ওই দুধ দুয়ে নিয়ে ছেড়ে দেওয়া, এই কথাটা কিন্তু একেবারে মিথ্যা না, এটা অমূলক না। এই যে কমিউনিটি, এটাকে সত্যিই এই তৃণমূল কংগ্রেস শুধু ইউজ করে। আমি না, এই কথা দেখবেন প্রচুর লোকে বলেন, অন্যান্য দল, বিরোধী দল, তাদের নেতারাও দেখবেন বলে থাকেন যে এই যে কমিউনিটি, মুসলিম যে কমিউনিটি, এটাকে ওই তেজপাতার মতো করে ইউজ করা হয়। তেজপাতা মানে ইউজ করবো কিন্তু খাবো না, ঠিক জায়গায় জায়গা দেব না। ওই দুধের গায়ে দুধ দুইব ভোটের সময়, তারপর ছেড়ে দেব, ভোগ করব আমরা। এই কথাটা আমরাও বলেছি অনেকবার, উনিও দেখলাম সেই কথাটা, আরে যাই হোক, দেরিতে হলেও বুঝেছেন। কতদিন বুঝে থাকবেন আমি সেটা বলতে পারবো না, কিন্তু বুঝেছেন যে এই যে কমিউনিটি, এটাকে জাস্ট জুজু দেখিয়ে, ভয় দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে ভোটটাকে আদায় করে দুধটাকে দুয়ে নিয়ে ছেড়ে দেয়। আলটিমেটলি ওই এই মারে মরে, বম্বাদে ইত্যাদি করে, এইসব করে, আর ওরা ঠান্ডা ঘরে বসে পা দোলায়। এমএলএ হবেন, এমপি হবেন, সভাধিপতি হবেন, এইসব। আর বাকি সবাই খুব জোর হলে উপপ্রধান, তাতেই গদগদ অনেকে। তো এই যে মানে ইউজ করা, ইউজ অ্যান্ড থ্রো, এটা যদি উনি সিরিয়াসলি বুঝে থাকেন এবং যদি ওনার কমিউনিটিকে বোঝান, তাহলে বলবো ঠিক। কিন্তু যদি এই রকম করেন, এই সব করে বলবেন, মানুষ একটা জায়গা দেখবেন যে না, তহা হুজুর ঠিকই বলছেন, সত্যি তো আমাদেরকে ইউজ করা হচ্ছে আর ফেলে দেওয়া হচ্ছে, তাহলে উনি যদি একটা ডাক দেন, একটা আলাদা ঐক্য, একটা কিছু প্ল্যাটফর্ম তৈরি করার, তো আমরা যাব। তো এইরকম ভেবে যখন মানুষ একটা সিদ্ধান্তে আসবেন, আবার যদি উনি পাল্টি খেয়ে ফের সবাইকে নিয়ে আবার চলো দিদিকেই ভোট দিই, না হলে বিজেপি চলে আসবে বলে আবার যদি দিদির দিকেই ঠেলে দেন, তাহলে এখন যে কথাগুলো বলছেন, এগুলো যেমন আমরা আলোচনা করছি, শুনছি, হয়তো কেউ কেউ শুনছেন, আর কোনোদিন কেউ শুনবেন না যদি আবার অবস্থান বদল করে দিয়ে আবার দিদি 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 যদি করতে শুরু করে দেন। দেখুন, আমি কিন্তু একটা সহজ হিসেব বলেছিলাম যে দিদিমণি কখনো এই কমিউনিটিকে কাজের নিরিখে, পদের নিরিখে বেশি কিছু দেবেন না। দেবেন না মানে ওনার অঙ্কটা অন্য। ওনার অঙ্কটা কেমন, যেটা উনিও বুঝেছেন, যে ভয় দেখিয়ে ভোটটা আদায় করা। এই যে কমিউনিটি, একে ভয় দেখালেই ভোট চলে আসবে। বিজেপির ভয়, যতদিন বিজেপি থাকবে এরকম অবস্থানে, ও বিজেপির ভয় দেখালেই ভোটটা চলে আসবে। কিন্তু আমার এই কমিউনিটির ভোটটা শুধু পেলে তো আমার ক্ষমতাতে আসা যাবে না, আমাকে আর সামান্য অংশ হলেও সংখ্যাগুরু সেকশন থেকে আদায় করতে হবে। তো আমি কি করব? এদেরকে তো ভয় দেখালেই ভোট দিয়ে দেবে, তাহলে বাকি ভোটটাকে আনতে গেলে ওদেরকে পদ দিতে হবে, বড় বড় পদ দিতে হবে, ক্লাবের ব্যাপারগুলোকে দেখে নিতে হবে, যাতে করে পদের লোভে তার পরিবার, তার স্বজন, তার ক্লাব
আশেপাশে, সেখান থেকে যদি মানে অতিরিক্ত বেনিফিট আর কি দিয়ে যদি ওখান থেকে খানিকটা অংশ আনা যায়, ওখান থেকে খানিকটা অংশ, আর সংখ্যালঘুদের পুরোটাই চলে আসছে, ব্যাস কেল্লা ফাতে। তো আমি যদি এই সংখ্যালঘুরা এত ভোট দিচ্ছেন বলে এদেরকে যদি ওই রেশিও অনুযায়ী পদ দিয়ে দিই, তাহলে আমি ওই অংশের ভোটটা সামান্য অংশ আনতে হবে। ওটাকে আনতে গেলে আমি কি করে ওদের মন জোগাবো, ওদেরকে কি করে খুশি করব? সব যদি এদেরকে দিয়ে দিই, যদি বলি যে যত সংখ্যক সমর্থন আমাদের দিকে আসে সেই অনুযায়ী পদও ভাগ করে দেবো, যদি তাই হয়ে যায়, তাহলে তো আমি ওই যে সামান্য অংশ লাগবে ওটা আমি আনবো কি করে? ওটাকে আনতে গেলে আমাকে প্রচুর ইনভেস্ট করতে হবে, প্রচুর। আর এদের জন্য কোনো ইনভেস্টমেন্টের কোনো দরকার নেই, বেশি পাকামো করলেই বিজেপি এসে যাবে, এনআরসি সিএ দেশ থেকে বার করে দেবে, মসজিদ ভেঙে দেবে, আজান নামাজ হবে না, গরুর মাংস খেতে পাবে না। এটাও কেউ কেউ দেখবেন কনফিউজ করে করেন না, এইসব বিজেপি জুজু, যেন আর কোনো রাজ্যে বিজেপি নেই। কিন্তু তবুও একটা অংশকে তো সত্যিই তো ভয় তো দেখাতে পেরেছে, এটা তো অস্বীকার করার তো কোনো জায়গা নেই। এই বাংলার মুসলিম কমিউনিটিকে তৃণমূল কংগ্রেস তো ভয় ধরাতে পেরেছে। তো ভয় ছাড়া এই কমিউনিটি কেন বলুন তো তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন? একমাত্র ভয় ছাড়া। এই তো হুজুরা বলছেন যে কিছুই দেয়নি, সত্যি কিছুই দেয়নি। ওই উপ খুব জোর হলে তাতেই গদগদ কেউ। কিন্তু এটা যে কি করে করা হচ্ছে, যে তোমাদেরকে দিয়ে আর মুখ্যগুলো সব প্রধানগুলো সব নিয়ে পা দোলাচ্ছেন, মারো মরো বম বাঁধো গুলি ছোড়ো, তোমরা করো, যাও আবার জেলও খাটো, হাসপাতালে ভর্তি হও, সব তোমরা। যত হাসপাতাল দেখবেন ম্যাক্সিমাম, মানে এই যে কমিউনিটির এর হাল, অর্থনৈতিক হালটা দু জায়গাতে গেলে, অর্থনৈতিক এবং সামাজিক এই মানে হাল যদি বুঝতে হয় দুটো জায়গায় যেতে হবে। একটা হচ্ছে সরকারি হাসপাতাল, আর একটা হচ্ছে জেল। দুটো জায়গাতে গেলেই বুঝতে পারবেন যে এই যে কমিউনিটি তার কি হাল। দিদিমণি বলছেন এই কমিউনিটি আমি অনেক উন্নতি করেছি, কতকে দিচ্ছি ভাতা খাতা কত কি। দুই জায়গায় গিয়ে দেখবেন এই কমিউনিটির কি হাল। যত সরকারি হাসপাতাল রয়েছে যদি পেশেন্ট দেখেন, 80% পেশেন্টের নাম জিজ্ঞাসা করবেন, হামিদুল, রাবিয়া, মাবিয়া, গুলাম রসুল, সব মুসলিম 80%। আর জেলে যাবেন, জেলে ওখানেও 80% সব মুসলিম। ভাবতে হবে তো, সব কথা তো অত বেশি ভেঙে বলার কোনো প্রয়োজন নেই, ভাবতে হবে যে কেন এই দুটো জায়গাতে এত লোক। তাহলে কি উন্নতি ঘটিয়েছেন দিদি? কিছুই হয়নি, শুধু ভোট আদায় হয়েছে আর ভয় দেখিয়ে, মানে কখনো মানে ওই ভয় দেখিয়ে, আবার তাছাড়া আরো অনেক প্রসেস আছে। তো এই মূলত ভয় দেখিয়ে ভোটটা আদায় করা, উন্নয়নের নিরিখে ভোট না। পদ নেই, আর পদ দিতেও পারবে না, কারণ ওই পদ বেশি লাগবে ওদের জন্য, কারণ ওখান থেকে ভোটটা খানিকটা যে লাগবে। সুতরাং এই কমিউনিটির মাথাতে বেল ভেঙে ঘাড় মুটকে অন্যদেরকে সুবিধা পাইয়ে দিয়ে ক্ষমতাটার আশায় থাকার জন্য যেটা দরকার সেটা তারা করেছে। ফলে এ কোনোদিনই করবে না। এই যে ভোট আসবে দেখবেন, যখনই ভোট আসবে তখনই বিজেপি জুজু, এনআরসি সিএ দেখবেন দেখাবে তৃণমূল কংগ্রেস। আর মৌলভী সাহেবরাও তো দেখান, ইমাম সাহেবরাও তো বলেন, বোঝানো হয়। তহসিদ্দিকরা কি কম বলেছেন না? তহসিদ্দিকরা কি কম বলেছেন? সুতরাং যদি দেরিতে হলেও বুঝে থাকেন যে ওই ভয় দেখিয়ে ভোট আদায় করে ফায়দা তোলার চেষ্টা করে যাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন দিদিমণি, যদি বুঝে থাকেন, যদি সত্যি কমিউনিটিকে একটা সঠিক পথে পরিচালনা করতে পারেন, তাহলে আমি বলবো তাহলে ওনার অবস্থান ঠিক আছে। কিন্তু যদি আবার সে একটা সময় পরে ভোটের সময় এসে ওই যাদেরকে ঐক্যবদ্ধ করলেন তাদেরকে আবার দিদির দিকে ঠেলে দেন, একটা কোনো বক্তব্য দিয়ে, কোনো একটা যুক্তি খাড়া করে, বা উনি আবার সেই বিজেপির ভয়ের কথা স্মরণ করিয়ে, তাহলে বলবো এইসব কথার কোনো মূল্য নেই। তো ওয়েট করবো। এখন আপাতত ভাবে কথাটা শুনতে ভালো লাগছে, সেজন্য আপনাদেরকে শোনালাম। এখন দেখা যাক ভবিষ্যৎ কি বলে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।